নির্বাচনে কারচুপির মামলায় 4 দিনের রিমান্ডে নুরুল হুদা, মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সরকারের। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা কর্মীদের, আগামীকালও কলম বিরতি। স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছি পুরো খবরে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে দুপুরে নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অপরদিকে জামিনের বিরোধিতা করে রিমান্ড নেওয়ার পক্ষে যুক্তি স্থাপন করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2014, 18 এবং 24 সালের 3টি জাতীয় নির্বাচনের কারচুপির অভিযোগে রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষে মামলা করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। পরে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জনতার হেনস্থার শিকার হন সাবেক এই সিইসি। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়। তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে উনি বলেছেন যে যেহেতু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটি উনি বিজ্ঞ আদালতকে বলেছেন। কে এম নুরুল হুদা সহ সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। নির্বাচনে 9, 6 এবং পাতানোর অভিযোগ বিষয়ে তথ্য পেতে এই জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যে দেশ জুড়ে এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সোমবার বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশে দেয় জনতা। এ সময় হেনস্তর শিকার হন সাবেক সিইসি। তার বিরুদ্ধে 2018 সালের নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। শুধু 2018 নয়, 2014 ও 2024 সালের জাতীয় নির্বাচনেরও কারচুপি নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসেবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে জাতীয় নির্বাচন অফিস থেকে। অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। দুদক জানায়, নির্বাচনের 9-6-এর অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদ যাবেন না সংশ্লিষ্টরাও। সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ধারায় মামলা করবে বলে জানিয়েছে দুদক। প্রাসঙ্গিক দপ্তর রয়েছে, সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মব সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। এদিকে দুপুরে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানান, সরকার এই ধরনের মব বন্ধের চেষ্টা করছে। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশের কাছে দেওয়ার আগে লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় কিছু লোক। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা মোটেও কাম্য নয়। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠাই দিছে, এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা
দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় সরকারের নিন্দার কথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার মব বন্ধের চেষ্টা চালাচ্ছে। দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। পরিবেশ উপদেষ্টা বলেন, পুলিশ আগের চেয়ে সক্রিয় রয়েছে। নুরুল হুদাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সিইসি নুরুল হুদার সাথে গতকাল এবং কোর্টে যারা অসৎ আচরণ করেছে তাদের শাস্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মব তৈরি করে সাবেক সিইসিকে হেনস্থা প্রসঙ্গে একথা বলেন তিনি। মবে দলীয় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। বিএনপি মব অপসংস্কৃতির বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সাবেক সিইসি কে নুরুল হুদাকে মব তৈরি করে লাঞ্ছিত করার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য দলের এই অবস্থানের কথা জানান। আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন এবং আদালতের রায় বাস্তবায়ন হবে। প্রতিহিংসামূলক সব বদলির আদেশ বাতিল এবং এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার চলমান কলম বিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয় সংগঠনটি। এনবিআর বিলুপ্ত না করে স্বতন্ত্র বিভাগের মর্যাদা আর শক্তিশালী করার আশ্বাস দেয় সরকার, কিন্তু সংস্কার আলোচনায় গঠিত কমিটিতে ঐক্য পরিষদের প্রতিনিধি না রেখেই কমিটি গঠন করে রাজস্ব প্রশাসন। বদলি করা হয় আন্দোলন সংশ্লিষ্ট 6 জনকে, বাধা দেয়া হয় পরিষদের সভা সেমিনার। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এনবিআরে। একইভাবে অংশগ্রহণ করবে কর অঞ্চল এবং কর বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ফলে আজ আবার নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার থেকে অর্ধবেলা কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। একই সাথে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সংশ্লিষ্ট দপ্তরে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। সংস্কার আলোচনায় ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব না থাকা নিপীড়নমূলক বদলি ও হয়রানির প্রতিবাদে কাপনের কাপড়ে অংশ নেন কর্মসূচিতে তারা। সেমিনার করতে যাচ্ছি তখন চেয়ারম্যান মহোদয় বলেন যে না, ওরা কেন সেমিনার করবে, আমি একটা কমিটি গঠন করব, তারাই সেমিনার করবে, এবং ঐক্য পরিষদকে উনি অস্বীকার করেন। তার মানে তিনি কি অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা মহোদয়ের যে প্রেস রিলিজ সেটা কি অস্বীকার করছেন? এদিকে এনবিআরের চলমান পরিস্থিতিতে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বেনাপোল কাস্টম হাউসে সকাল 9টা থেকে কর্মবিরতি চলছে। অফিসাররা টেবিলে এসছে কিন্তু কেউ কাজ করছে না। তাদের বক্তব্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি চলছে। মে মাসে এনবিআর 2 ভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনে পিছু হটে সরকার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ শেষ হয় ক্রমাগত বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে রেকর্ড প্রায় $4 বিলিয়ন ঋণের সুদ ও আসল পরিশোধ করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে উন্নয়ন সহযোগীদের সুদ এবং আসল পরিশোধ করা হয়েছে $3.78 বিলিয়ন, যা এই যাবৎকালের সর্বোচ্চ পরিশোধ। গত অর্থ বছরের একই সময়ের চেয়ে যা 23.4% বেশি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনেক মেগা প্রকল্পের এবং বাজেট সহায়তা ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। এছাড়া বাজার ভিত্তিক উচ্চ সুদ হারও এতে প্রভাব ফেলেছে। সার্ভার জটিলতায় 1 মাসেরও বেশি সময় ধরে ঝুলছে 45,000 শিক্ষকের অবসর ভাতার আবেদন। এতে করে চরম ভোগান্তিতে অবসরে যাওয়া শিক্ষকরা। কর্তৃপক্ষ বলছে, সংকট সমাধানের চেষ্টা চলছে, তবে বছরের পর বছর ঘুরে অবসর ভাতা নিতে হয় বেসরকারি শিক্ষকদের। দপ্তরগুলোতে পোহাতে হয় নানা হয়রানি। বেসরকারি শিক্ষকরা চাকরি শেষে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড থেকে অবসর ভাতা পান। 4 বছর আগে যারা অবসরে গেছেন তারা এখন অবসর ভাতা পাচ্ছেন। অবসর সুবিধা বোর্ডে 45,000-এর মতো শিক্ষকের আবেদন জমা আছে, অথচ 1 মাসের বেশি সময় ধরে সার্ভার নষ্ট, ফলে নতুন করে আবেদনও করা যাচ্ছে না। অন্যদিকে টাকাও পাচ্ছেন না শিক্ষকরা। এখন পর্যন্ত টাকা পাওয়া যায় না, বলতেছে যে নাকি পাঠাইছে ভাইয়ে যাইব, কিন্তু এখনো পর্যন্ত আর পাওয়া হয় না। কিছুই পাইনি, এখন সন্তানাদের নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছে। চাকরি থাকা অবস্থায় মাসগুলো 1 টাকা পাইছি, এখন তো টাকাগুলো আসতেছে না, চলাটা খুব কষ্ট হইতেছে। কর্তৃপক্ষ বলছে, সার্ভার জটিলতা দূর করতে কাজ চলছে। জটিলতার বিষয় না, আসলে সফটওয়্যার সময় সময় আমরা আপডেট করি, এবং একটা সফটওয়্যার যখন দীর্ঘদিন চলে এটাকে আবার আপডেটের প্রশ্ন আসে বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি। তখন আমরা এটা আপডেটের কারণে আপডেট করব এই নিয়ে আমরা কাজ করছি। ব্যান্ডবেজের সাথে এইমাত্র আমি ব্যান্ডবেজের ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি, সচিব স্যারের বিষয়ে অবগত। আমরা সফটওয়্যারটাকে একদম আরও আধুনিক করতে চাচ্ছি, সেই কারণে আমাদের একটু সময় নিচ্ছি। আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ এটা সমাধান করে ফেলব। কল্যাণ ট্রাস্টে 39,000-এর মতো শিক্ষকের আবেদন জমা পড়ে আছে। এখানে 2022 সাল পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষকরা টাকা পাচ্ছেন। 776 জন শিক্ষককে আমরা কোরবানির আগে আমরা টাকা পৌঁছে দিয়েছে। এই আইবা সিস্টেমের জন্য আমরা ট্রাই করতেছিলাম, এখন যার কারণে আমরা একটু সমস্যা ফেস করেছিলাম। এখন বর্তমানে আমরা যেহেতু সেন্ড করতে পারছি, আশা করি পরবর্তীতে আমরা যদি কন্টিনিউ করি তাহলে খুব অল্প সময়ে শিক্ষকের টাকা পেয়ে যাবেন। কর্তৃপক্ষ বলছে, অবসর ভাতার আর্থিক জট দূর করতে 2 দপ্তরের 7,500 কোটি টাকা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার বরাদ্দ দিয়েছে 2,200 কোটি টাকা। বছরের পর বছর এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের পর টাকার জন্য ঘুরতে হচ্ছে, যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাজেট ঘাটতি দূর করে শিক্ষকদের ভোগান্তির দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা উচিত। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে চালের সংকট নেই, তবু বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, তবে ভোক্তাধিকার দুষছে পাইকার ও মিল মালিকদের। নতুন ধান ওঠায় ঈদের আগে নিয়ন্ত্রণে ছিল চালের দাম, এখন মজুত থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। 1 সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, দাম 80 টাকার বেশি। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। টিসিবির হিসাবে 1 সপ্তাহে চালের দাম বেড়েছে 3.5%। দাম বাড়লে তো ওনারা তো সুযোগ পাই একটা, এখন আমরা কিনতে গেলে সেটা আমরা ভুক্তভোগী। বর্তমানে মনে করেন ব্যবসাটা গেছে, মনে করেন আপনার বড় বড় শিল্পপতি, বড় বড় মানে গ্রুপ অফ কোম্পানি গেছে, ওনারা মনে করেন আপনার ধানগুলো একসাথে মনে করেন কিনা ফেলালে মনে করেন ধান দেখা গেছে, মনে করেন ধানের সংকট দেখা যায়। ধান চালের মূল যোগান আসে নওগাঁ থেকে। দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। ব্র্যান্ডিং কোম্পানিগুলোকে দেখে যদি রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমি মনে করি ধান চালের বাজারটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। তবে চালের বাজারে সব পর্যায়ে কারসাজি হচ্ছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের। আমরা একটা প্রতিষ্ঠানে তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 12.5 লাখ টন, আর ভারত থেকে আমদানি করা হচ্ছে 8.5 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। রেমিটেন্স উচ্চ প্রবৃদ্ধি এবং বিভিন্ন উৎস থেকে ঋণ পাওয়ায় আবারও $21 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ। রোববার বৈদেশিক মুদ্রার রিজার্ভ উঠেছে $21.39 বিলিয়ন। এর আগে 6 মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে $188 কোটি পরিশোধের পর রিজার্ভ নামে $20.18 বিলিয়ন। ঈদের কারণে চলতি মাসে টানা 10 দিন ব্যাংক বন্ধ ছিল। এর মধ্যে 21 জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা প্রায় $199 কোটি পাঠিয়েছে। এটি গত বছরের জুনের একই সময়ের তুলনায় যা প্রায় $8 কোটি বা 4% বেশি। এদিকে IMF, বিশ্বব্যাংক, ADB, AIEEB সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে এ মাসে $4 বিলিয়ন মতো ঋণ পাচ্ছে সরকার। এতে রিজার্ভ $25 বিলিয়ন ছাড়াতে পারে বলছেন সংশ্লিষ্টরা। আগস্টের পর থেকেই মানে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে বা দেশে প্রত্যার্পণের ক্ষেত্রে একটা গতি সৃষ্টি হয়েছে এবং এটা যে বিশেষ 2-1টি মাসে হয়তোবা গতির হারটা একটু বেশি ছিল, কিন্তু তারপর প্রতিটা মাসেই কিন্তু একটা স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউস বোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই নির্দেশনা জারি করেছেন। রোববার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাকৃতিক পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এবং আশপাশের এলাকায় পর্যটক বহনকারী হাউস বোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হাওরের পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়। এছাড়া জেলার অন্য পর্যটন স্পটে ঘুরতে যাওয়ার সময় জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় 5 শতাধিক হাউস বোট হাওরে পর্যটক নিয়ে চলাচল করছে। এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।